নমস্কার, সান্ধ্য টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন, আমার নিশ্চয়ই তার আলাদা করে আর পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না। তিনি এমন একজন নাম যা ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে যারা ক্রীড়া সাংবাদিক রয়েছে প্রত্যেকের জানা। ক্রীড়া সাংবাদিক আমরা যারা শিখছি বা যারা হয়তো ভবিষ্যতে আসবে কিংবা যারা এখনও করছেন তাদের কাছে তিনি হয়তো আদর্শ। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। আমি প্রথমেই বলে রাখছি, আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি। যার লেখা এতদিন ধরে পড়েছি, যার থেকে ক্রীড়া সাংবাদিকতা শিখছি, তাকে চোখের সামনে দেখাটা সত্যি অনেকটা বড় বিষয়। স্যার, প্রথমেই বলবো যে আপনি সেন্ট জেভিয়ার থেকে পড়াশুনো করলেন, ভাবলেন আর একটু উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, কিন্তু মাস্টার্স করবেন, কিন্তু সেখান থেকে ভাবলেন যে সাংবাদিকতা করবেন। এই যে মনের পরিবর্তনটা কেন? মনের পরিবর্তন কিছু না, একটা মার্কেটিংয়ের চাকরি হতে হতে লাস্ট মিনিটে প্যানেল চেঞ্জ হয়ে গেল। সেই সময় টেলিগ্রাফ ফ্রেশ লোক নিচ্ছিল, রিটেনার নিচ্ছিল, এবং এমন লোক নিচ্ছিল যাদের প্রয়োজনে ছাঁটাই করা যাবে, কারণ কাগজটাই স্থায়িত্ব থাকবে কিনা কেউ তখন জানতো না। সো ওরা একটা সুযোগ পেলাম, ঢুকে গেলাম। ভাবতেই পারিনি যে এখানেই যে আজীবন থেকে যাব। ভেবেছিলাম যে এটাও হয়তো একটা ছোট স্টেশন কিছু হবে, বাট ওখানে থেকে গেলাম। এই 42 বছর ধরে ক্রীড়া সাংবাদিকতা কি কি মনে পড়ে, যদি একটু স্মৃতিচারণ করেন তাহলে? প্রচুর ব্যর্থতার ইতিহাস মনে পড়ে। প্রিন্সেস ডায়ানাকে হাতের সামনে পেয়ে ইন্টারভিউ করতে না পারা, স্টেফি গ্রাফের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা, স্টেফি গ্রাফের না বেরোনো, গ্যারি কাসপারভকে ইন্টারভিউ করতে না পারা, গ্যারি লিনেকারকে না পারা, বেশ কিছু বড় সাইজের ব্যর্থতা আছে। কিন্তু জাস্ট নিজেকে বলি যে আমার যা করার ছিল আমি পুরোটা করেছিলাম। ভাগ্যে ছিল না, তাই হয়তো হয়নি। আপনি খেলেছেন, তার সঙ্গে এখন ক্রীড়া সাংবাদিকতা করছেন, কোনটা বেশি ভালো লাগে? এই যে খেলা দেখে এসে কলমে তাকে তুলে ধরা, নাকি মাঠে সত্যি খেলাটা? মাঠে খেলাটা অনেক বেশি ডিফিকাল্ট। মাঠে খেলাটা, স্পেশালি ক্রিকেট ব্যাটসম্যান হলে তার জন্য এক বলের খেলা। জার্নালিজমে একটা জিনিস ভুল হলে সেটা কেটে করা যায়। এই টেলিভিশন ইন্টারভিউতে আমি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আরেকটু টেক করতে। ব্যাটসম্যানের জন্য কোনো রিটেক নেই, একটাই টেক। ইনফ্যাক্ট একবার এটা নিয়ে সৌরভের টিমকে প্রণয় রায় একটা মিডিয়া কনফারেন্সে প্রণয় রায় শিখিয়েছিলেন যে কী করতে হবে ফিল্ম স্টারদের মতো ইমেজ তৈরির জন্য। তাতে উনি বলেছিলেন যে তোমরা দেখো যে কীভাবে শাহরুখ খান, সালমান খানরা কীভাবে নিজেদের ইমেজটা বাড়িয়ে নিয়ে যায়। তো অনেকক্ষণ শুনছিলেন হরভজন সিং বললেন, স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। সালমান খান, শাহরুখ খানরা আদর্শ না, আদর্শ যে সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়রা। আর একটা কথা মনে রাখবেন, তখন যেন সৌরভ ওকে থামিয়ে বলেন যে স্যার আমি একটা কথা বলছি, মাধুরী দীক্ষিতের ওয়ার্স্ট টেকটা টেক হয় না, 4টে টেক দিয়ে 5 নম্বর বেস্ট প্রোফাইলে টেক হয়। আমার ওয়ার্স্ট প্রোফাইল টেক হয় ফার্স্ট বলে বোল্ড। আমাদের সঙ্গে ওদের জীবনে কম্পেয়ারই করবেন না। তাই ওইটা এত কঠিন, স্পোর্টসের রিটেক নেই, ফুটবল হোক ক্রিকেট হোক। সেটাতে সাকসেসফুল হওয়াটা আমার কাছে বেশি চ্যালেঞ্জিং। পেলে, মারাদোনা, স্যার ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের ইন্টারভিউ করেছেন, তখন কি আপনি খুব প্রতিষ্ঠিত ক্রীড়া সাংবাদিক ছিলেন, নাকি এগোচ্ছিলেন আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়ার পথে? ব্র্যাডম্যানটা যখন করেছি তখন বয়স কম ছিল। পেলে মারাদোনা তো অনেক পরে করা। পেলে বোধহয় 2015-তে করা, মারাদোনা 2008-এ করা। সো তখন অনেকটা সময় চলে গিয়েছিল। বড় ইন্টারভিউতে লাখও একটা ফ্যাক্টর হয়। মারাদোনা অবিশ্বাস্য একটা অনুভূতি। মারাদোনা এরকম একটা লোক যে ছিল বা এরকম একটা লোক থাকতে পারে, এটাই ভাবা যায় না। আচ্ছা, ব্যর্থতার মধ্যে বলতে ভুলে গেলাম, একই হোটেলে মেসির সঙ্গে থেকে রুম ভাড়া করে যাবতীয় চেষ্টা করে মেসিকে ধরতে না পারা কলকাতাতে। আমার ধারণা ছিল যে একটা প্রীতি ম্যাচ খেলতে এসছেন, তো হয়তো লবিতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে। 2011-র মেসি, আজকের মেসি নয়। ওই হোটেলে থেকে একই রকম সুইমিং পুল ফেসিং রুমে থেকে দেখতেই পাইনি। এবং যখন পরে দেখতে পাওয়া গেল তখন এত লোকের ভিড়ে যে তাতে কোনো লাভ হলো না। কাজেই এগুলো খুবই মনে আছে, ব্যর্থতাগুলো। আপনি বললেন যে আপনি শাহরুখ খানের 5 বার ইন্টারভিউ করেছেন, আবার তাসলিমা নাসরিনেরও ইন্টারভিউ করেছেন। 5বারেরও বেশি, 12 বার। সেই জায়গায় দাঁড়িয়ে ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি আপনি
ফিল্ম জগতের Because আমি ফিল্মের এডিটর ছিলাম বহু বছর, আমি যতদিন স্পোর্টস এডিটর ছিলাম তার চেয়ে বেশি আমি ফিল্মের এডিটর ছিলাম। তো এই জায়গাটা কি করে মেনটেন করেন? একই তো, খেলার ধর্ম তো একই। আমার এই আমার 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 এইটার বলতেন যে যে আমির খান করতে পারে, সে টেন্ডুলকারও করতে পারে, সে লালকৃষ্ণ আদবানিও করতে পারে। আমার ধারণা মন্ত্রটা বেসিক্যালি একই, যে যে কোনো সাকসেসফুল জেনারেল রিপোর্টার খুব ভালো স্পোর্টস রিপোর্টারও হতে পারবেন। আমি দেখেছি জেনারেল রিপোর্টার যিনি, তাকে সব কিছু করতে হয়। সো জেনারেল রিপোর্টাররা যখন স্পোর্টসে আসে, আমি কোনোদিন তাদের হালকাভাবে নিইনি, বরঞ্চ আমার বারবার মনে হয়েছে যে স্পোর্টস রিপোর্টার কোন কোণে কী করতে পারে আমি জানি, জেনারেল রিপোর্টার কোথা দিয়ে কী করে দেবে আমি জানি না। কাজেই তারা সবসময় বিপজ্জনক। আমার মনে হয় ইভেনচুয়ালি ক্লাসের উপর নয়, কেউ যদি ভালো কাজ করে সে যে কোনো শাখাতেই ভালো কাজ করবে। আমাদের মতো যারা ক্রীড়া সাংবাদিকতা আমরা শিখছি, বা নতুন প্রজন্ম যারা হয়তো ক্রীড়া সাংবাদিকতাই করতে চাইবে, তাদের জন্য কি মানে বলবেন? ফার্স্ট প্রশ্ন নিজেকে করতে হবে যে আমি কত গভীরভাবে এটা চাইছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নিজের কাছে, যে আমি কি জেনুইনলি জিততে চাই, আর আমি জেনুইনলি জেতার জন্যে আমি কতটা কষ্ট করতে চাই। আমার কি এটা ছাড়া জীবন অর্থহীন মনে হবে, নাকি আমার মনে হবে যে আমার যে বান্ধবীটা রোজ ফুচকা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আইটি চাকরি করেও জীবন নিজের মতো নির্বাহ করছে, যে কলকাতা একটা ফ্ল্যাট কিনে ফেলেছে, আমার কি সেই লাইফটা চাই? এইটা পুরোটা, এটা বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটা নিজের মাপ অনুযায়ী টেলারিং করতে হয়। আমি যদি গভীরভাবে চাই যে আমি মনে করছি যে এটা ছাড়া আমার বেঁচে থাকারই কোনো মানে হয় না, তাহলে অবশ্যই সাকসেস আসবে, মনটাকে যদি শক্ত। কিন্তু খুব ইম্পর্টেন্ট মন আর শরীরকে ঠিক রাখা, ওটা না হলে কিন্তু এই প্রফেশনে এগোনো যাবে না। এই প্রফেশনের অন্তহীন ডিমান্ড আছে। আমার কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে, তবে একেবারে সময় সংক্ষিপ্ত, একেবারে শেষের প্রশ্নটা করছি যে এখন তো আপনি কমেন্ট্রি করছেন, তো সাংবাদিকতার সাথে কি এটা খুব আলাদা? কেমন লাগছে এই জার্নিটা, কতটা এনজয় করছেন? এই জার্নিটা বেশ কঠিন জার্নি, কারণ এত প্রায় গোধূলি বেলা এসে এটা ধরেছি। এই জার্নিটা অন্যরকম জার্নি। এই জার্নিটার ওটা নিজস্ব ব্যাকরণ আছে, আগে বাইরে থেকে বুঝতে পারতাম না। আগে ভাবতাম যে জাস্ট বলবে এটার মধ্যে আর ব্যাকরণ কী আছে, এখন দেখছি তার মধ্যেও ব্যাকরণ আছে। আর আরেকটা যেটা বিশ্রী অভ্যেস হয়, আমরা যখন একটা জিনিস দেখি তখন আমরা তার ভিত্তিতে একটা লেখা লিখি, তার ভিত্তিতে বলি। কমেন্ট্রি লাইফ একদম সঙ্গে সঙ্গে বলতে হয়, প্রায় ম্যাচের মতোই, মানে কোনো রিটেক নেই। সেই স্পিডের সঙ্গে অভ্যস্ততে একটু সময় লাগছে।